আচ্ছা, একবার ভাবুন তো, যদি ১৭টা বছর পর নিজের দেশে ফিরে এসে দেখেন যে কিচ্ছুটি আর আগের মতো নেই, কেমন লাগবে? আজ আমরা ঠিক এমনই একটা কাল্পনিক গল্পের ভেতরে ঢুকব। এক রাজনৈতিক নেতার চোখে দেখব আমূল বদলে যাওয়া এক বাংলাদেশকে। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুটাই হয় কিন্তু এই একটা প্রশ্ন দিয়ে, এটা কি সেই ঢাকা শহর? ভাবা যায়? শুধু এই একটা লাইনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ১৭ বছরের একটা বিশাল ব্যবধান, রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। আর এটাই কিন্তু পুরো গল্পের সুরটা ঠিক করে দেয়। তো গল্পের প্রথম পর্বটা হল স্বদেশে প্রত্যাবর্তন, মানে ঠিক সেই মুহূর্তটা যখন দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা হচ্ছে। আর এখান থেকেই কিন্তু গল্পের আসল নাটকীয়তা শুরু। ১৭ বছর অনেক লম্বা একটা সময়, তাই না? এই দীর্ঘ নির্বাসন কাটিয়ে গল্পের যে প্রধান চরিত্র তারেক রহমান, তিনি যখন দেশের মাটিতে পা রাখলেন, তখন তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে তার জন্য কি অপেক্ষা করছে। এক অচেনা স্বদেশকে আবিষ্কারের যাত্রাটা যে কেবল শুরু হতে চলেছে। আর প্রথম ধাক্কাটা উনি খেলেন বিমানবন্দরে নেমেই। চোখের সামনে যা দেখলেন তা হলো একটা ঝকঝকে আধুনিক টার্মিনাল। গল্পে যেভাবে বলা হয়েছে, তার কাছে মনে হচ্ছিল যেন কোনো পাকা শিল্পী একটা জীবন্ত ছবি এঁকে রেখেছেন। মানে এতটাই অবিশ্বাস্য যে বিশ্বাস করাই কঠিন। এরপর গল্পের দ্বিতীয় পর্ব, বদলে যাওয়া ঢাকা। আরে বিমানবন্দর তো ছিল কেবল শুরু, আসল চমক তো অপেক্ষা করছিল বাইরে। গালির জানালার কাচ নামতেই তার চোখের সামনে একটু একটু করে ভেসে উঠতে লাগল এক অচেনা শহর, যে শহরটাকে তিনি একসময় নিজের হাতের তালুর মতো চোখে প্রথম যেটা পড়ল সেটা হলো কংক্রিটের বিশাল বিশাল পিলারের উপর দাঁড়িয়ে থাকা এক এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেখে মনে হচ্ছিল এটাই যেন এক নতুন ঢাকার প্রবেশদ্বার। ঠিক তখনই গাড়িতে বসা তার সহকারী এমন একটা তথ্য দিলেন যা শুনে তিনি চমকে উঠলেন। সহকারী বললেন, স্যার, এখন এয়ারপোর্ট থেকে ফার্মগেট যেতে লাগে মাত্র ১০-১৫ মিনিট। ভাবা যায়? শুধু এই একটা কথাতেই যেন ১৭ বছরের পুরো পরিবর্তনটা চোখের সামনে ভেসে ওঠে। এই ব্যাপারটা তাকে সোজা নিয়ে গেল পুরনো দিনের স্মৃতিতে। তার মনে পড়ে গেল সেই ঢাকার কথা, যেখানে শাহবাগ পৌঁছাতেই ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হতো। কত কাজের সময় যে নষ্ট হয়েছে, এমনকি পথের মধ্যেই মারা গেছে কত মুমূর্ষু রোগী। আর এখনকার বাস্তবতা দ্রুত, একদম ঝকঝকে একটা যাতায়াত ব্যবস্থা। পুরনো আর নতুনের এই আকাশ পাতাল পার্থক্যটাই ছিল তার জন্য সবচেয়ে বড় ধাক্কা। গল্পে এরপর তাদের গাড়ি যখন কুড়িল বিশ্ব রোড ইন্টারসেকশনে পৌঁছাল, তখন তিনি যা দেখলেন তাকে বলা হয়েছে এক বিভ্রান্তিকর স্থাপত্য। মানে রাস্তার ওপর দিয়ে রাস্তা, তার ওপর দিয়ে ফ্লাইওভার, একটা জট পাকানো ব্যাপার। কোনটা যে কোন দিকে গেছে সেটা বুঝে ওঠাই তার জন্য কঠিন হয়ে পড়ল। এরপর তাদের গাড়ি চলতে শুরু করল দেশের সবচেয়ে চওড়া রাস্তাটা ধরে। হ্যাঁ, ১৪ লেনের ঢাকা পূর্বাচল হাইওয়ে। দুপাশে সোডিয়াম লাইটের সারি, আর রাস্তায় কোনো ট্রাফিক নেই। তার কাছে পুরো দৃশ্যটাই কেমন যেন পরাবাস্তব, মানে সুরেয়াল লাগছিল, যেন বাস্তব নয়, কোনো স্বপ্ন দেখছেন। তো শহরের এই একের পর এক পরিবর্তন দেখতে দেখতে তার মনে শুধু যে বিস্ময় জমছিল তা কিন্তু না, সাথে জন্ম নিচ্ছিল অনেক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, কে করল এই অসাধ্য সাধন? কিভাবে সম্ভব হলো? তার মাথায় কিছুতেই ঢুকছিল না যে কিভাবে সম্ভব। তার স্মৃতিতে ঢাকা তো ছিল একটা ধুলোমাখা, বিশৃঙ্খল, প্রায় বসবাসের অযোগ্য একটা জায়গা। আর সেই শহরটা কিভাবে এমন একটা ছিমছাম, গোছানো, আধুনিক নগরীতে পাল্টে গেল, এই অবিশ্বাস্য পরিবর্তনটা তিনি কোনোভাবেই মেলাতে পারছিলেন না। আর এই চরম বিস্ময় থেকেই তার মুখ দিয়ে বেরিয়ে আসে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা। তিনি তার সহকারীকে জিজ্ঞেস করে বসেন, ১৭ বছরে বাংলাদেশ কি আলাদিনের চেরাগ পেয়ে গেল নাকি? দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু তার অবাক হওয়াটা প্রকাশ করছে না, এটা গল্পের মূল রহস্যের দিকেও আমাদের নিয়ে যাচ্ছে। এই জাদুকরী পরিবর্তনের পেছনে আসলে কে আছে? তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কে সেই অদেখা কারিগর? কে সেই শিল্পী যে এত যত্ন করে, এত নিপুণভাবে পুরো ঢাকা শহরটাকে নতুন করে সাজিয়েছে? কে এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের স্থপতি? আর ঠিক এইখানেই গল্পটা একটা দারুণ মজার, বা বলা ভালো একটা বিতর্কিত দিকে মোড় নেয়। কারণ এই অবিশ্বাস্য পরিবর্তনের পেছনের কারিগর হিসেবে যার কথা বলা হয়, সেটা বেশ চমকপ্রদ। গল্পটা এখানে এসে একটা রাজনৈতিক দিকে মোড় নেয়। লেখায় বলা হয়েছে যে প্রধান চরিত্র এই বিশাল উন্নয়নের কারিগরের জন্য মনে মনে প্রার্থনা করেন। আর গল্পে সেই কারিগরকে বর্ণনা করা হয়েছে একজন পতিত ফ্যাসিস্ট হিসেবে। এই সময় তার সহকারী তাকে যেন বাস্তবতায় ফিরিয়ে আনেন। তিনি বলেন, স্যার, এখনই এত অবাক হয়ে যাচ্ছেন?
এ তো কেবল সংবর্ধনার জায়গায় যাওয়ার পথ। আপনি তো এখনো সারা দেশের শিল্পকর্ম দেখেননি। আর সবশেষে গল্পটা একটা নতুন অধ্যায়ের দিকে এগোয়। এইসব অবিশ্বাস্য পরিবর্তন আর তার পেছনের কারিগরের এই বিতর্কিত পরিচয়ে এই সবকিছু জানার পর গল্পের প্রধান চরিত্র একটা চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছান। গল্পের একেবারে শেষে এসে তার সিদ্ধান্তটা একদম পরিষ্কার। তিনি বলেন, আজ রাতে আমি ঘুমাবো না, এই ফ্যাসিস্টের গড়া নতুন বাংলাদেশকে নিয়ে আমি পড়াশোনা করব। আর এই শেষ বাক্যটাই কিন্তু আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। উন্নয়নের পেছনের কারিগরের পরিচয় কি উন্নয়নের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? ভাবনার বিষয়, তাই না?